নমস্কার, আই প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর গণিত প্রভা ক্লাসে, অর্থাৎ আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। সেই ক্লাসে আজ আমরা তুলে ধরব অধ্যায় তৃতীয়, কোষে দেখি তিনের পেজ নাম্বার 44 এবং 45-এর। এটি আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে মোট 7টি প্রশ্নের সমাধান করব, যে প্রশ্নগুলো মূলত লিখিত প্রশ্ন, যার মধ্যে রয়েছে 5-এর দাগের, 6-এর দাগের, 9-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের, 12 এবং 13। বাকি প্রশ্নগুলো সেই অর্থে সমাধান করার কিছু বিষয় নেই এখানে, তাই আমরা বোর্ডেতে এখানে সমাধান করছি না। বাকিগুলো সমাধান কিন্তু আমরা করবো, অর্থাৎ যতগুলো প্রশ্ন এখানে করা হয়েছে তার সম্পূর্ণ সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা যেমন তুলে ধরছি ঠিক সেইভাবেই তুলে ধরছি। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই প্রত্যেকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে আমরা জুড়তে পারি, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা খুব সহজেই নিজেরাই করতে পারবে। তো দেখো, আজকের পর্বের যে প্রথম প্রশ্ন, সেখানে রয়েছে কি না 5-এর দাগের প্রশ্ন। একটি ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করি। তাহলে যেখানে 4000 জন ছিল, 190 দিনের খাবারও ছিল, 30 দিন পর মানে 30 দিন খেয়েছে তারা, 800 জন অন্যত্র চলে গেল, মানে 800 জন কিন্তু কমে গেল 30 দিন পর থেকে। তাহলে সেই বাকি খাবার বা অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। তো এখানেও আমরা গত পর্বের মতোই প্রথমে স্টেজ তৈরি করব। এখানে যেটা প্রশ্নে চাওয়া হচ্ছে তাকে আমরা স্টেজের ডান দিকে রাখবো। তাহলে এখানে চাওয়া হয়েছে কাকে না, এখানে চাওয়া হয়েছে অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। তাহলে দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে এখানে দিন সংখ্যা লিখলাম, দিন সংখ্যা। আর এখানে হচ্ছে লোক সংখ্যা, লোক সংখ্যা। তাহলে কত লোক ছিল না, এখানে লোক ছিল, ত্রাণ শিবিরের লোক ছিল 4000 জন। তো 4000 জন লোকের খাবার ছিল কত দিনের, 190 দিনের খাবার ছিল। এখন 190 দিনের খাবার থাকার পর কি করা হয়েছে না, 30 দিন পর, তার মানে 30 দিন তারা খেয়ে নিয়েছে। যদি 30 দিন খাওয়া হয়ে যায় তাহলে থাকে আর 160 দিন। তার মানে এই 4000 জন লোকের এখনও 160 দিনের খাবার মজুদ আছে। এখন ওই 160 দিনের যে খাবারটা রয়েছে সেখানে 30 দিন পর বলা রয়েছে 8 জন অন্যত্র চলে গেছে। এই 800 জন, তাহলে 4000 বিয়োগ 800 সমান সমান কত হবে, এখানে 3200। এই 3200 জন লোকের তাহলে কতদিন চলবে এটা চাইছে। তাহলে এখন এদের মধ্যে সম্পর্ক স্থাপন করবো আমরা। তাহলে কী সম্পর্ক হবে, এখানে লোক সংখ্যাটা কী হলো, কমলো। তাহলে লোক সংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যাটা কী হবে, অর্থাৎ বেশি দিন চলবে, ওই খাদ্য তাদের বেশি দিন চলবে। তার মানে এটা হবে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার ব্যস্ত সম্পর্ক তার মানে কি, আমাদের সমানুপাতি গঠন করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা আমাদের সমানুপাতির। আমরা এটা ঐকিক নিয়মও সমাধান করতে পারতাম। তো আমরা এখানে কি করব, ব্যস্তানুপাতি, অর্থাৎ এখানে ব্যস্ত সমানুপাতি গঠন করব। ব্যস্ত সমানুপাতি হবে সমান সমান কি পাচ্ছি তাহলে না, এখানে নিচের থেকে উপর দিয়ে যেতে হবে। তাহলে 3200 ইজডু 4000 সমানুপাতি 160 ইজডু, এটা এখানে চতুর্থ সমানুপাতি হবে, এখানে আসলে এক্স। তাহলে এক্স লিখব। এবার কি সম্পর্ক না, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের, মানে 3200 গুণ এক্স সমান 4000 গুণ 160, বা এক্স সমান সমান 4000 গুণ 160 বাই 3200 এটা আছে। তাহলে এবার কাটাকুটি করবো আমরা কি না, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার 16 দিয়ে কাটলে 16 2 হবে 32, 2 দিয়ে কাটলে 2 2 4 মানে 200। তাহলে সমান সমান হলো 200। তাহলে এক সমান সমান পেলাম আমরা 200, মানে 200 দিন। তাহলে এখানে লিখব কি, অতএব অবশিষ্ট খাদ্য 200 দিন চলবে, অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে। তো এই হলো আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন, তার সমাধান। এরপর আমরা বাকি যে আরও 6টা প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই এই সমানুপাতি, অর্থাৎ হয় সরল কিংবা ব্যস্ত সমানুপাতি গঠন করে তাদের আমরা সমাধান করব। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি যে 6টি প্রশ্ন রয়েছে তারও সমাধান তোমরা দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলির সমাধানে। 6-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন। এখানে রয়েছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হিসাব করি। হিসাব করতে হবে, হিসাব করো দেখি, এটা চেয়েছে। তাহলে 3টে ছাতার যা দাম, একটা চেয়ারের তাই দাম। তাহলে এখানে একটি চেয়ার সমান 3টি ছাতা,
এখন দুটো চেয়ার দুটো ছাতা বলেছে, তাহলে দুটি চেয়ার সমান সমান কী হবে না 3 গুণ 2 সমান হলো 6টি ছাতা। 6টি ছাতা। তো আমরা এই ছাতার বিষয়টাকে কী করে নিচ্ছি না, এখানে দেওয়া ছিল দুটি ছাতা ও দুটি চেয়ার, তাহলে দুটি ছাতা ও দুটি ছাতা ও দুটি চেয়ার সমান সমান, তাহলে কী হবে না 2 যোগ এই 6 সমান 8টি ছাতা হয়ে গেল। 8টি ছাতা। এখন 3টি ছাতার দাম 600 টাকা, তাহলে এখানে আমরা স্টেজ করতে পারি, দামটা চাই আমাদের, তাহলে এখানে লিখবো আমরা যে ছাতা সংখ্যা আর এখানে হলো দাম। তাহলে 3টি ছাতার দাম ছিল 600 টাকা। তাহলে এখন 8টা ছাতা আছে, 8টি ছাতার দাম কত? সম্পর্কটা হবে কি, ছাতার সংখ্যা এখানে বেড়েছে, তাহলে দামটাও কি হবে বাড়বে, তার মানে এটা হবে সরল সম্পর্ক। এখন সরল সমানুপাতিটি যখন গঠিত হবে তাহলে কিভাবে হবে, অতএব সরল সমানুপাতি সমান কি হবে না, এখানে আমাদের এটা হবে x, তাহলে আমরা লিখব কি হবে এই 3:8 সমানুপাতি 600:x বা 3 × x সমান 8 এখানে এই 600, তাহলে x সমান এই 8 গুণ 600 বাই হবে 3, 3 দুগুণে হবে 6, তাহলে 200কে 8 দিয়ে গুণ করলে হবে 1600 টাকা। 1600 টাকা। তার মানে আমরা এই 8টি ছাতা মানে এই দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম, তার মানে তাহলে আমরা এখানে লিখবো আবার, অতএব দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম সমান 1600 টাকা। তাহলে 1600 টাকাতে দুটি চেয়ার এবং দুটি ছাতা পাওয়া যাবে। তো এই হলো আমাদের আজকের পর্বের দ্বিতীয় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে। তো দেখো এই পর্বের তৃতীয় তথা 9 দাগের যে প্রশ্ন তার সমাধান। 9 দাগের প্রশ্নে বলছে কি, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। তাহলে প্রথম শরবত, এখানে প্রথম শরবতে সিরাপ জল সমান কি রয়েছে না, এখানে আছে 2:5। দ্বিতীয় শরবত সিরাপ জল সমান এখানে রয়েছে 6:10। এবার দেখো দুটো আমরা সিরাপ শরবতই লিখে দিয়েছি এবং এই শরবতের মধ্যে সিরাপ যার বেশি সে বেশি মিষ্টি হবে, কারণ এখানে চাওয়া হয়েছে কি মিষ্টতা কার বেশি। তাহলে সিরাপের পরিমাণটা আমাদের দেখতে হবে। তো আমরা কি করব, এখানে প্রথম শরবতে যদি দেখি তাহলে হবে এটা 2/5, মানে যদি দেখা যায় কি না এই 5 ভাগ থাকে জল, 2 ভাগ আছে তার মানে সিরাপ। ঠিক একই রকমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে জল যদি হয় 10 ভাগ, তাহলে 6 ভাগ হলো তার কি না সিরাপ। তাহলে মিষ্টতা কিভাবে বুঝবো, এখন এই 5 আর 10 এদের লসাগু করব, 5 ও 10 এদের লসাগু সমান কি হবে 5 আর 10, 5 একে 5, 5 2 10 সমান হবে 5 গুণ 1 গুণ 2 সমান 10, লসাগু হলো 10। তাহলে আমরা এবার এই 2/5 ভগ্নাংশকে 10 দিয়ে গুণ করব, আর কত পাবো, আর 6/10কেও আমরা এখন 10 দিয়ে গুণ করব, কত পাবো এটা দেখব। যে বেশি হবে সেই বড়, অর্থাৎ সেই বেশি মিষ্টি। তাহলে 5 2 10, 2 দুগুণে 4, আর এটা 10 1 10 মানে এটা 6, তাহলে এটা হবে বেশি। তাহলে এটা বেশি মানে এই দ্বিতীয় পাত্রের শরবত বেশি মিষ্টি হবে, তাহলে এখানে এটা বেশি আর এটা হবে কম। তাহলে আমরা লিখব কি, অতএব দ্বিতীয় পাত্রের শরবত
বেশি মিষ্টি, বেশি মিষ্টি বা সিরাপ বেশি আছে। তো এইভাবে আমরা এই 9 দাগের প্রশ্নটির সমাধান করব। তাহলে প্রথমে আমরা কি করে নিয়েছি, প্রথমে আমরা যা লেখা রয়েছে সেটা লিখলাম এবং যেটা চাওয়া হয়েছে এটা ভগ্নাংশের রূপে নিয়ে এলাম। ভগ্নাংশ করে নিয়ে তাদের আমরা কি করলাম, হরগুলির লসাগু করেছি। সেই হরগুলির লসাগু দিয়ে কি করলাম, তাদের মধ্যে তুলনা করলাম কে বড় বা কে বেশি। এখানে বেশি কম নির্দেশ করার জন্য, নির্ণয় করার জন্য আমরা প্রত্যেককে বা দুটো ভগ্নাংশকেই 10 দিয়ে গুণ করেছি। গুণ করে যেটা পেলাম, সেখানে পেয়েছি প্রথমটাতে 4, দ্বিতীয়টাতে পেলাম 6। তার মানে দ্বিতীয় পাত্রে দেখা যাচ্ছে বেশি মিষ্টি বা সিরাপের পরিমাণ বেশি, তাই আমরা লিখলাম দ্বিতীয় পাত্রের শরবত বেশি মিষ্টি হবে। তো এই হলো আমাদের আজকের পর্বের তৃতীয় প্রশ্ন, অর্থাৎ 9 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব 10-এর অর্থাৎ চতুর্থ প্রশ্নে। তো দেখো, এবার দেখো 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নে বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, অর্থাৎ জল থেকে যখন বরফ হবে আয়তন 10% বেড়ে যাবে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে জল ছিল 100%। তাহলে ধরি জল সমান সমান 100%। এবারে জল যখন বরফ হলো তাহলে কি হবে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পায়। তাহলে জল যেখানে 100% আছে সেখানে বরফটা কত হবে, অতএব বরফ সমান সমান কত হবে না 100 যোগ আরও 10% এখানে বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে 110%। তাহলে এটা হবে, জল হবে 100% আর বরফ হবে 110%। এখন চাওয়া হয়েছে জল ও বরফের আয়তনের অনুপাত কত। তাহলে লিখব কি, অতএব জল ও বরফের আয়তনের অনুপাত সমান সমান কি লিখব না 100:110। 100:110। তাহলে এই শূন্য কেটে গেল, সমান সমান হবে 10:11। 10:11। তো এটা হবে আমাদের এই 10-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো আমরা চলে যাবো এবারে 11-র দাগের প্রশ্ন। 11-র দাগের প্রশ্নে বলছে কি, দেখো 11-র দাগের প্রশ্ন। 11-র দাগের প্রশ্নে বলা রয়েছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত দেখি। খুবই সহজ, অত্যন্ত সহজ একটি প্রশ্ন। তো দেখো এর সমাধান আমরা কী করে করবো, তাহলে বাবার এবং আমার বয়সের অনুপাত লিখব। বাবার কী চেয়েছে না, এখানে আমার এবং বাবার, তাহলে এখানে লিখব আমার এবং বাবার বয়সের অনুপাত সমান সমান, আমার বয়স কত আছে 12 বছর বলেছে, তাহলে 12 বছর সমান ইজু দেবো বাবার বয়স কত আছে 42 বছর, 42 বছর। যেহেতু এক একক আছে, এবার আমাদের কাজ হবে কি এককগুলোকে মুছে দেওয়া বা কেটে দেওয়া। তাহলে এককগুলো এখানে রাখবো না অনুপাতে, তাহলে কী রইল এখানে না 12:42। এবার আমরা এদের লঘিষ্ঠ রূপে পরিণত করে দেবো। তাহলে 12 আর এটা 42 আছে, 6 দিয়ে কাটলে হবে 6×2=12 6×7=42। তাহলে আমার এবং বাবার বয়সের অনুপাত হলো কত না 2:7। তো এই হলো তাহলে আমাদের 10 এবং 11 দাগের প্রশ্নের সমাধান। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বারে বারে তোমরা দেখবে যে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নে কিন্তু এসে থাকে। যেহেতু তোমাদের এবারের পরীক্ষায় প্রথম ইউনিট টেস্ট, সেখানে 30 নম্বরের প্রশ্ন, তো এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। তো সেই কারণে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের অতি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো দেখো এবার আমরা চলে যাব আমাদের যে পরের প্রশ্ন রয়েছে আরও দুটি, তার সমাধানে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে বলছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তাহলে এখানে প্রীতমের দেখো প্রীতমের গল্পের বই ইজু পড়ার বই সমান সমান কত অনুপাতে রয়েছে না অনুপাতে রয়েছে 2:5। তার মানে দুটো যদি গল্পের বই হয়, দুটো গল্পের বই হলে পড়ার বই হবে 5টা, এই অনুপাতে আছে। তার পাশাপাশি বলা রয়েছে কি প্রীতমের গল্পের বইয়ের সংখ্যাটাও বলে দিয়েছে। প্রীতমের গল্পের বই সমান সমান 4টি, গল্পের বই আছে 4টি।
তাহলে আমাদের চাই কি না প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা কত। তাহলে লিখব অতএব প্রীতমের পড়ার বই সংখ্যা সমান সমান আমরা কাকে চাইছি, পড়ার বই। এখানে পড়ার বইয়ের সংখ্যা কি বলেছিল না দুটো যদি গল্পের বই হয় তাহলে 5টা হবে পড়ার বই। তাহলে যাকে চাই তাকে আমরা লব আকারে লিখব, অর্থাৎ পড়ার বইয়ের সংখ্যা এখানে 5/2 এই আকারে নিলাম। এটা হলো তাদের ভাগহারটা, অর্থাৎ দুটো যদি হয় গল্পের বই তাহলে পড়ার বই হলো 5টা আছে। এখন গল্পের বইয়ের সংখ্যাটা দেওয়া ছিল কত না 4টি, তাই 4 দিয়ে গুণ করব। 2 2 হলো 4, তার মানে 10টি। তার মানে 4টে যেখানে প্রীতমের গল্পের বই সেখানে পড়ার বই সেখানে ওর 10টি। তো এটা হলো আমাদের আজকের পর্বের 12 দাগের অর্থাৎ ষষ্ঠ প্রশ্নের সমাধান। এবার দেখো এই পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধান অর্থাৎ 13 দাগের প্রশ্ন। এবার 13 দাগের প্রশ্নে কি রয়েছে প্রথমে দেখো। 13 দাগের প্রশ্নে বলছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। তাহলে জবা ইজ টু গাঁদা, এই 13 দাগের জবা ইজ টু গাঁদা, গাঁদা সমান সমান কী দেওয়া রয়েছে না এখানে দেওয়া আছে 3:4। 3:4 তার মানে জবা ফুল যদি 3টে হয় গাঁদা ফুল হলো 4টি, এই অনুপাতে আছে। এখন মোট যে ফুল, মোট ফুলের সংখ্যা কত, মোট ফুল সমান 105টি, মোট 105টি আছে ফুল। এবার তাহলে জবা ফুল কতগুলি আছে আমাদের সেটা বার করতে হবে, আর হচ্ছে তার পাশাপাশি গাঁদা ফুলের সংখ্যা কত সেটিও বার করতে হবে। তাহলে এখানে লিখব, এখানে অতএব জবা ফুল এখানে লিখছি, তাহলে অতএব মোট জবা ফুল সমান সমান এখানে যাকে চাই যাকে বার করতে হবে তাকে কি করব আমরা উপরে রাখবো, ভাগারটাতে 3 হবে। আর এখানে যেহেতু মোট দেওয়া আছে সংখ্যাটা, তো সেখানে আমরা এই অনুপাত দুটোর মানে অনুপাতের পূর্বপদ এবং পরপদে যোগ করে নেব, অর্থাৎ 3 আর 4 হবে 7 গুণ এখানে 105 যে মোট সংখ্যাটা দেওয়া আছে। 7 দিয়ে কাটাটি করলে 7 15 হবে 105 সমান সমান এটা হলো কত 15 3 45টি। তার মানে 105টির মধ্যে 45টা হলো জবা ফুল। এবার গাঁদা ফুল আছে, তাহলে গাঁদা ফুল সমান সমান কত হবে না এক্ষেত্রে এটা হবে 4/7, 4/7 গুণ 105। 105কে আবার কাটলাম 7 দিয়ে 15 হবে, তার মানে 4 15 60 অর্থাৎ 60টি। তাহলে 60টি হলো গাঁদা ফুল আর জবা ফুল হলো 45টি। এখন প্রশ্নতে আরও একটি প্রশ্ন জুড়ে দেওয়া রয়েছে, বলছে আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। এখানে জবা ফুল আছে 45টি, তাহলে এই জবা ফুল আর এখানে গাঁদা ফুলের সমান সমান হতে গেলে আমাদের এখন জবা ফুল লাগবে সমান 60 বিয়োগ 45 সমান 15টি। তার মানে আরও 15টি যদি জবা ফুল আমরা দিই ওই ফুলগুলির সঙ্গে, মানে 105টি মোট জবা ফুল এবং গাঁদা ফুল মিলেছিল, তাতে যদি আরও 15টি জবা ফুল দিই তাহলে যে অনুপাতটা আসছে সেখানে দেখা যাবে সমানুপাত হবে বা সমানুপাত, অর্থাৎ জবা ফুল সংখ্যা এবং গাঁদা ফুলের সংখ্যা সমান সমান হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন, যাদের প্রত্যেকটির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম। আর এই পর্বের সাথে সাথেই আমাদের এই অধ্যায় 3-এ যে সমানুপাতিক যে অঙ্কগুলো ছিল তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম। আগামী পর্বতে আমরা যে প্রথম ইউনিট টেস্টের জন্য তোমাদের যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সম্পূর্ণ সিলেবাসের পরবর্তী আমাদের যে অধ্যায় রয়েছে অর্থাৎ 4র্থ অধ্যায়, সেই 4র্থ অধ্যায়ে চলে যাব, অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ সম্পর্কিত যে অধ্যায়টি সেই অধ্যায়ে। তো সেই কারণে আজকের পর্বটি যারা সম্পূর্ণরূপে দেখলে তাদের বলবো অবশ্যই সম্পূর্ণ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং সেই সঙ্গে আগামী দিনের ভিডিওগুলিকেও দেখতে থাকো। আর মনে রাখবে যে এই চ্যানেলের মাধ্যমেই আগামী দিনে আমরা তোমাদের প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট এবং 3rd ইউনিট টেস্টের জন্য প্রস্তুতি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরবো। তো আজকের মতো এখানেই পর্বটি শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।